আবারও খালেদ মহিউদ্দিনের টকশোতে গিয়েছিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এটা নিয়ে নানান বিতর্ক হচ্ছে যে এই টকশোতে যাওয়া ঠিক হয়েছে কিনা, এটা আমিরে জামাতের স্ট্যান্ডার্ডের সাথে যায় কিনা। সেই বিতর্ক আলাদা রেখে এখন মোটামুটি রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে যে জামাত ইসলামী ক্ষমা চেয়েছে। মানে এই ক্ষমাটা কেন চাইলেন? এটা অযথা ক্ষমা চাওয়া না, কি প্রয়োজন ছিল? ক্ষমা চেয়েছেন, কিন্তু এই ক্ষমা কি গ্রহণযোগ্য? আসলে যারা জামাতকে ক্ষমা করবে না বা জামাতকে দেখতে পারে না, তারা কি ক্ষমা চাওয়ার পরে দেখতে পারবে? তারা কি ক্ষমা করবে? আর জামাতের লোকজন এটারও হীনমন্যতায় ভোগেন যে না, আমাদের আমিরে জামাত ক্ষমা চাই। খালেদ মহিউদ্দিনের টকশোতে যে ক্ষমা চাইতে হবে কেন? খালেদ মহিউদ্দিনের টকশো এমন কোন প্ল্যাটফর্ম যে ওখানে যে বলবেন যে আমি 47 থেকে 71 বা 24 সব কিছুর জন্য ক্ষমা চাই, আমরা যত ভুল করেছি তার জন্য? এইসব ক্ষমা চাওয়ার কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব নেই। এই ক্ষমা চাওয়া গ্রহণযোগ্যই নয়। প্রথমে বলবো যে খালেদ মহিউদ্দিনের টকশো ঠিকানায় খালেদ মহিউদ্দিন, ওইখানে আমিরে জামাত যাবেন এটা আমি সমর্থনই করি না। খালেদ মহিউদ্দিন প্রথম একবার আমিরে জামাতকে ফুস দিয়ে নিয়েছিলেন, জামাত নেতারা বরাবরই সহজ সরল, সেখানে নিয়ে খালেদ মহিউদ্দিনের মার্কেটিং করেছেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার এক ধাক্কায় কয়েক লক্ষ বানিয়ে ফেলেছেন। একটা অখ্যাত চ্যানেল, সেখানে গিয়েছে। তখন খালেদ মহিউদ্দিনের সাংবাদিকতা আমরা দেখেছি যে কি চালাকি খালেদ মহিউদ্দিন। আমিরে জামাতকে প্রশ্ন করেন, আমিরে জামাত ভুলভাল উত্তর দেন, অথচ খালেদ মহিউদ্দিন ধরে না। স্যার 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 স্যার, মানে যাতে জামাতের লোকজন সবাই খালেদ মহিউদ্দিনকে জামাতের প্রতি, আমিরে জামাতের প্রতি প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দেয়। এটা ছিল পলিসি। অথচ আমিরে জামাত প্রথমবার খালেদ মহিউদ্দিন টকশোতে যেখানে গিয়েছিলেন, সেখানে আমিরে জামাতের পারফরমেন্স ছিল অত্যন্ত দুর্বল। চাইলেন নানানভাবে পেঁচিয়ে, বিশেষ করে 71 মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে কথা বলেছেন খালেদ মহিউদ্দিন, অন্য আলোচকদের যেভাবে জড়িয়ে ধরেন, পেঁচিয়ে ধরেন, ওইভাবে ধরলে আমিরে জামাতকে নাকানি চুবানি খাওয়ানো যেত, কিন্তু খালেদ মহিউদ্দিন কিছু বলেনি। আর এতে জামাতের কিছু লোকজন বলে ওর পারফরমেন্স আমিরে জামাতের, আসলে কোনো পারফরমেন্সই ছিল না, ওটা অত্যন্ত দুর্বল পারফরমেন্স ছিল। তা খালেদ মহিউদ্দিন চালাক, আমিরে জামাতকে অন্য আলোচকদের মতো জড়িয়ে ধরেন না, পেঁচিয়ে ধরেন না, অথচ ধরার সুযোগ থাকে। আমিরে জামাত কিন্তু টকশোতে যে এরকম খুব অথবা সাক্ষাৎকারে যে খুব চমৎকার পারফর্ম করেন, বিষয়টা আমার কাছে কখনোই মনে হয়নি। তবে জামাতের যারা আছে তাদের মধ্যে ভালো, কোনো বিষয় টেকনিক্যাল উত্তর দেওয়া, এগুলো সবচেয়ে ভালো পারেন জামাতের মধ্যে শিশির মনির। ঠান্ডা মাথায় চমৎকার উত্তর দিতে পারেন। শিশির মনির মতো কিন্তু আমিরে জামাত এটা ওইভাবে পারেন না, বা পারার কথা না। শিশির মনির কাজই হচ্ছে এগুলো, ক্রিমিনাল লয়ার। দর্শক, প্রথমে আসবো যে খালেদ মহিউদ্দিনের টকশোতে যাওয়াটা ঠিক হয়েছে কিনা। আমি মনে করি ঠিক হয়নি। আমিরে জামাত, দেখেন আমিরে জামাত যে পদ, সেখানে টকশোতে জেতার মতো যোগ্যতা থাকা এটা জরুরি নেই। যে আমি বলছি তার পারফরমেন্স ভালো না, এটা জরুরি না। আমিরে জামাত অনেক বড় কিছু, তার কাজ তো টকশো করাই না। আমিরে জামাত এদেশের রাহবার, ইসলামপন্থীদের রাহবার। তিনি হবেন প্রাইম মিনিস্টার। তিনি কি টকশো করবেন আর কি সাক্ষাৎকার দিবেন? টকশো সাক্ষাৎকার দিবে তার লোকজন। তিনি অল্প জায়গায় দুই একটা কথা বলবেন। হ্যাঁ, একক সাক্ষাৎকার দিতে পারেন, তবে ঠিকানা এটা অখ্যাত গণমাধ্যম। আবার খালেদ মহিউদ্দিনের এডিটোরিয়াল পলিসি নিয়ে নানান প্রশ্ন আছে। খালেদ মহিউদ্দিন দিন শেষে ইসলামপন্থীদের জন্য উপযোগী নয়, তবে হ্যাঁ, ইসলামপন্থীদের জন্য উপযোগী না হলেই যে সেখানে যাবেন না বিষয়টা এরকম নয়, যাবেন, কিন্তু সেক্রেটারি জেনারেল বা অন্য কেউ যাক, শিশির মনিরের দাওয়াত দিক, তিনি আমিরে জামাতের প্রতিনিধি হয়ে কথা বলবেন। আমিরে জামাত সাক্ষাৎকার দিবেন সর্বোচ্চ আল জাজিরায়, CNN, BBC। কথায় কথা যে কেউ এসে সাক্ষাৎকার নিবে, এটা ইউটিউব ভিত্তিক, ব্যক্তি ভিত্তিক একটা অখ্যাত চ্যানেল, তাকে ডাকবে, এটা আমাদের আমিরে জামাতের স্ট্যান্ডার্ডের সাথে যায় না। তার অবস্থান হওয়া উচিত আরো উপরে, এটা আমরা বিশ্বাস করি। তার সাথে খালেদ মহিউদ্দিন বিতর্কিত, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, গিয়েছেন ঠিক আছে, এমন না যে এখন জামাতের নিউজ কাভারেজ পর আকাল পড়েছে যে জামাতকে আলোচনায় রাখতে হবে, না। জামাত এখন মিডিয়া হিট, অ্যাটলিস্ট এই সময় আমিরে জামাতে যাওয়াটা সঙ্গত না। এটা যদি 2021 সালে, 22 সালে, 23 সালে খালেদ মহিউদ্দিন আমিরে জামাতকে নিতেন, তখন আমি সমর্থন করতাম, কিন্তু এখন করি না। এখন আমিরে জামাতের এত সময় থাকারও কথা না। তো দর্শক, কিন্তু যে বক্তব্য, দীর্ঘ বক্তব্য, ওভারঅল সুন্দর কথা বলেছেন, কিন্তু একটা বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। এটা একটা ক্ষমা চাওয়া। এখন ইউরোপ আমেরিকা যদি হতো, ইউরোপ আমেরিকার কালচারে এই যে ক্ষমা চাওয়া, এটাকেই জামাত ক্ষমা চেয়েছে ওই হিসাবে গ্রহণ করা হতো। মানে এটা বিশাল ঘটনা ইউরোপ আমেরিকার কালচারে। কিন্তু আমিরে জামাত ক্ষমা চেয়েছেন, এতে লাভটা কি? আপনি একজন লোককে দেখান তো
যারা জামাতকে ক্ষমা চাইতে বলে সে এখন বলে কিনা যে না ক্ষমা চেয়েছেন এবার ঠিক আছে, এই ক্ষমা কেউই গ্রহণ করেনি। জামাতের লোকজনও হীনমন্যতায় ভুগছে, কিসের ক্ষমা চাই 2 দিন পর পর। আবার এখানে এই ক্ষমা চাওয়ার মধ্যেই তো নানান যদি যদি দিয়ে ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার মধ্যে আন্তরিকতাও নাই, আবার এই ক্ষমা চাওয়ার মধ্যে কার্যকারিতাও নাই। যদি কষ্ট পেয়ে থাকেন, তো যদি কি আপনি সুনির্দিষ্ট বলেন হ্যাঁ কষ্ট পেয়েছে ভাই আমরা ক্ষমা চাই। আসলে ক্ষমা চাওয়াটাই এটা একটা ভুল সিদ্ধান্ত। কারণ ক্ষমা চাইলে তখন যারা ক্ষমা চাইতে বলে তারা বলবে এবার ওরা আত্মস্বীকৃত অপরাধী, তখন গালি আরো বেশি দিবে, ওরা তো নিজেরাই স্বীকার করেছে, এবার তো আর যাচাই বাছাই দরকার নেই। আর রাজনীতিতে বিভিন্ন ভুল সিদ্ধান্ত হয়, এগুলো নিয়ে এরকম ঘাটাঘাটি ক্ষমা চাওয়ার কিছু নেই। তারপরও ক্ষমা চাইলে যদি ক্ষমা গ্রহণ করা হয় তাহলে চাওয়া যায়, যেহেতু 71-এ আসলেই জামাত ভুল করেছিল। কিন্তু ক্ষমা তো ওরা ক্ষমা করবে না কেউ। আর দ্বিতীয় কথা, হ্যাঁ তারপরও কিছু নৈতিক জায়গা থেকে ক্ষমা চাওয়ার অনেক বিষয় আছে, আমি বিশ্বাস করি। যেহেতু 71-এ জামাত একটা বড় মিস্টেক করেছিল, সেই জায়গাটার 71-এ শুধু রাজনৈতিক বিরোধিতা করেছিল তা না, সে গণহত্যাকারী সরকারের পার্ট ছিল জামাত, মন্ত্রিত্ব নিয়েছিল জামাত। অতএব জামাতের দায় আছে নিঃসন্দেহে। কিন্তু জামাত তো আর দলীয়ভাবে গণহত্যা, ধর্ষণ এগুলো করতে বলেনি। কোনো পলিটিক্যাল পার্টি কখনো ফৌজদারি অপরাধ করার সিদ্ধান্ত নিতেই পারে না। ওটা যারা করেছে, যে ছাত্র সংঘের কিছু লোক কিছু আকাম করেছে, এটা ব্যক্তিগতভাবে, এবং যারা আকাম করেছে জামাত কিন্তু তাদেরকে ধারণ করে না, যার ফলে ছাত্র সংঘ বিলুপ্ত করে দিয়ে নতুনভাবে শিবির গঠন করেছে, ছাত্র সংঘে নিয়ে লজ্জিত বলেই। তারপর এই দায়বদ্ধতা থেকে যদি ক্ষমা চাইতে হয়, এটা খারাপ না, আসতে পারে আলোচনা। আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার পক্ষে নই, লাভ নেই। হ্যাঁ ক্ষমা চাওয়ার পক্ষে তখনই ক্ষমা চাওয়া যেতে পারে এইভাবে, সাপোজ জামাত ক্ষমতায় আসলো, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী, তারেক রহমান বিরোধী দলীয় নেতা, নাহিদ ইসলাম বা মাহফুজ আবদুল্লাহ তৃতীয় বিরোধী দলীয় নেতা। তখন প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানকে ডাকবেন, বিরোধী দলীয় নেতাকে নাহিদকে ডাকবেন, চরমনাই পিসেবকে ডাকবেন, এবি পার্টির মঞ্জুকে ডাকবেন, 4 জন সামনে 4টা চেয়ারে বসে তারপরে ক্ষমা চাইবে যে আমরা ক্ষমা চাইলাম, আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার দলের পক্ষ থেকে ক্ষমা চাইলাম। তা প্রধানমন্ত্রী হয়ে যদি ক্ষমা চাইতে পারে, অথবা এই ক্ষমা চাওয়াটা যদি দলের নির্বাহী পরিষদে বা দলের মজলিস শুরায় রেজলিউশন আকারে গ্রহণ করতে পারে, ওইটার একটা কার্যকারিতা আছে। কিন্তু এই টকশোতে যে ক্ষমা চাইবে আমরা ক্ষমা চাই, এগুলো ফালতু। এটা আমিরে জামাত কোন সুন্দর কাজ করেনি, কাজ ঠিকই করেনি। এতে জামাতকে আরো দোষী করার রাস্তা তৈরি করে দিলেন, এবং জামাতের নেতাকর্মীরা হীনমন্যতায় ভুগবে। এই ক্ষমা চাওয়া, এই খালেদ মহিউদ্দিন টকশোতে যাওয়া, আবার এখানে ক্ষমা চাওয়া, এগুলো কোনো প্রয়োজনই ছিল না, অপ্রয়োজনীয় কাজ করেছেন আমিরে জামাত। ডক্টর ইউনূস সরকারের একটা নতুন সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে তোলপাড়, মিডিয়া পাড়া তোলপাড় তৈরি করে দিয়েছে, মনে হয় যেন বিরাট কিছু ঘটে গিয়েছে। হ্যাঁ আসলেই বিরাট কিছু ঘটে গিয়েছে। এটা একটা নতুন ইতিহাস এবং নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0-র প্রতিচ্ছবি। 71 ব্যবসার দিন যে শেষ, তার একটা প্রতিচ্ছবি এই সিদ্ধান্ত ডক্টর ইউনূস সরকারের। কি সিদ্ধান্ত? জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন, উপদেষ্টা ফারুকী আজম। জুলাই যোদ্ধারা ভাতা পাবেন, যে ক্যাটাগরির বা যারাই পাক না কেন, সেই সংখ্যাটা যাই হোক না কেন, জুলাই যোদ্ধারা মুক্তিযুদ্ধের মতো স্বীকৃতি পাচ্ছে, তারা ভাতা পাচ্ছে। এটা পরবর্তী প্রজন্মের কাছে যেমন 47 যোদ্ধা, দ্বিতীয় বিশ্বযোদ্ধা কারা, এটা যেরকম আমাদের কাছে এরকম গুরুত্বপূর্ণ না। আমার পরিচিত আছে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাতা পায়, বাংলাদেশি, ব্রিটিশ সরকার পাঠিয়ে দেয়, কিন্তু তারা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। 47-এ কারা কি করেছিল ওটাও আমাদের প্রজন্মের কাছে ইম্পর্টেন্ট না। আমাদের প্রজন্মের কাছে ইম্পর্টেন্ট 71-এ মুক্তিযুদ্ধে ভাতা কারা পায়, তারা। তো এখন জুলাই যোদ্ধাদের এভাবে ভাতা দিচ্ছে, ভাতা দিবে, পরবর্তী প্রজন্মের কাছে ইম্পর্টেন্ট হবে জুলাই যোদ্ধারা। 71 নিয়ে ব্যবসা করা যাবে না। 71-এর প্রতি অবশ্যই আমাদের সম্মান, সারা জীবন দোয়া থাকবে, কিন্তু ব্যবসা বলতে যা বোঝায় এটা থাকবে না, বা রাজনীতির আলাদা উপাদান হিসেবে থাকবে না, এটা অনিবার্য। আর এমনিতেই এই যে জেনজি তরুণ প্রজন্ম, এরা দেখেন ওই 71-এ কে কি করেছে ওইগুলো নিয়ে ওইসব চেতনাবাজি তাদেরকে খাওয়ানো যায় না। তরুণ প্রজন্ম, তথ্য প্রযুক্তির বিকাশ, এগুলোর ফলে রাজনীতিতে রিয়ালিজমের উদ্ভব, নানান কারণে ওই পুরনো একটা ইতিহাস নিয়ে ব্যবসা করবে, ওইটা বর্তমান জেনারেশনের কাছে গ্রহণযোগ্য না। যার ফলে এই জেনারেশন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে হাসিনের পতন ঘটিয়েছে। এমনি মুক্তিযুদ্ধ ব্যবসা তো ওখানেই ধরা পড়েছে। আবার যে কোনো একটা ইভেন্ট কেন্দ্রিক যে রাজনৈতিক ব্যবসা, এটার ইভেন্ট করে ওই ইভেন্টের উপর আপনি কি পরিমাণ অর্থ বাজেট করবেন। সাপোজ
একাত্তরকে কেন্দ্র করে যেমন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া, বই পুস্তকে ঢোকানো, আরো নানান উৎসব বা আয়োজন, রেডিও, টিভি, পত্রিকা, নানান জায়গায় একাত্তরকে কেন্দ্র করে এরকম বিলিয়ন বিলিয়ন ডলার যদি খরচ না করা হতো, তাহলে একাত্তর আমাদের সমাজে বা রাজনীতি এত প্রাসঙ্গিক থাকতো না। মানে যে ইভেন্টে আপনি প্রচুর খরচ করবেন ওইটাই আপনার কাছে প্রাসঙ্গিক থাকবে। এখন জুলাইয়ের পিছনে যদি আপনি কোনো খরচ না করেন, যেমন জুলাই ঘটেছে বিশাল এক রক্তক্ষয়ী বিপ্লব, কিন্তু জুলাইকে কোমেমোরেট করার জন্য আপনি কোনো খরচ করবেন না, কোনো বাজেট রাখবেন না, জুলাই কয়েক বছর পর ধামাচাপা পড়ে যাবে, অথবা ওই একদিন স্মরণ করবে কেউ কেউ, এটা রাজনীতিতে আলাদা কোনো অনুষঙ্গ হবে না। কিন্তু পলিটিক্যাল পার্টি, রাষ্ট্র, এরা যদি জুলাই বিপ্লবকে ধারণ করে এবং কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করে, তাহলে দেখবেন যে একাত্তরকে ছাড়িয়েও যেতে পারে। একাত্তর যেতে বেশি টাকা যদি জুলাইয়ের পিছনে খরচ করে তাহলে একাত্তরকে ছাড়িয়ে যাবে। এর হিসাবটা হচ্ছে যেটার পিছনে টাকা খরচ করে ওইটাই বড় আকারে দেখানো হয়, এটাই বাস্তব কথা। সেক্ষেত্রে এই জুলাই নিয়ে ব্যবসাও এটা আমরা চাই না। তবে জুলাইকে ধারণ করা হোক, জুলাইয়ের পেছনে টাকা খরচ করা হোক, যেমন কোটা, এটা আমরা চাই না, কিন্তু একবার সুযোগ দেয়া এটা চাই। কোটা মানে যেটা কন্টিনিউয়াস চলতে থাকবে পরবর্তী প্রজন্মকে। কিন্তু এখন জুলাই যোদ্ধারা চাকরিতে অগ্রাধিকার পাবে, এটাকে কোটা বলে না। এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটা ঠিক আছে। তো এতে এই জুলাই কোটা দিলে বা যুগ যুগ ধরে এটা বাজেট চলমান রাখলে তখন এটা নিয়ে ব্যবসা করার সুযোগ থাকে, কিন্তু সেটা করবে না। কিন্তু ফর দি টাইম বিং যারা এই দুঃসহ যুদ্ধে অংশ নিয়েছে তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, এই জন্য এটা ঠিক আছে। কিন্তু মিডিয়াগুলো বিষয়টা, এই যে জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন, এই বিষয়টা মিডিয়াগুলো এমনভাবে উপস্থাপন করেছে যে মুক্তিযোদ্ধা ভাতা শেষ, জুলাই যোদ্ধারা ভাতা পাওয়া শুরু করেছে। অথচ এটা কিছুই না, এটা সামান্য। কিভাবে? আর্থিক হিসাবে এক বছরে যে পরিমাণ ভাতা এই জুলাই যোদ্ধারা পাবে, সরকার যে ক্যাটাগরি বা যে ভাতা নির্ধারণ করেছে, এক বছরে জুলাই যোদ্ধারা যে ভাতা পাবে, এক মাসে তার সাথে কয়েক গুণ বেশি ভাতা পায় শুধু ভুয়া মুক্তিযোদ্ধারা না, ভুয়া মুক্তিযোদ্ধারা এখনো। অতএব এটা আর্থিক হিসাবে তেমন কিছুই না, কিন্তু মিডিয়াগুলো এমন ভাবে দেখাচ্ছে যে একাত্তরকে অস্বীকার করে জুলাইকে সামনে এনেছে, এই জন্য তারা তোলপাড় তৈরি করে দিয়েছে। আসলে এরকম কিছু না। তবে যেটা হয়েছে, এটা রাষ্ট্রের মিনিমাম দায়িত্ব যে জনগণকে ক্ষতিপূরণ দেয়া, আর এটা যুগ যুগ ধরে চলবে না, যুগ যুগ ধরে চলার কোনো প্রশ্নই আসে না। চাকরিতে সুযোগ দিবে, অগ্রাধিকার দিবে, এটা একবার। এর মানে এই না যে এটা তাদের নাতিপুতিদের ক্ষেত্রে চলতে থাকবে, কোনো বৈষম্য না। কিন্তু এমন ভাবে দেখাচ্ছে এটা বৈষম্য, বিশাল কিছু, মুক্তিযোদ্ধাদের চাইতে বড় কিছু না, কিছুই না। কতজনকে ভাতা দিচ্ছে? অল্প কিছু লোককে ভাতা দিচ্ছে, অল্প কিছু পরিমাণ। এটা ভুয়া মুক্তিযোদ্ধাদের বললাম না যে এক বছরে যা পাবে, এক মাসে তার চাইতে ভুয়া মুক্তিযোদ্ধারা বেশি পায়। তবে সিদ্ধান্তটা চমৎকার, অসাধারণ, কোনো সন্দেহ নেই। 24-এর গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলো বিনা খরচে চিকিৎসা পাবেন। এখন আহতরা চিকিৎসা পাবেন, এটাও রাষ্ট্রের একদম মৌলিক দায়িত্ব। এটা তো বরং জুলাই যোদ্ধারা, এটা যে কারো ক্ষেত্রে হওয়ার কথা। এটা একটা কল্যাণ রাষ্ট্রে যে কোনো নাগরিক আহত হলে তিনি ফ্রি চিকিৎসা পাবেন, এটি তো হওয়ার কথা। এবং জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারলে তারা যে কোনো নাগরিকের জন্য এটা ফ্রি করে দেবেন। যদিও বর্তমান ওয়ার্ল্ড ট্রেন্ড হচ্ছে প্রাইভেটাইজ করা। উপদেষ্টা ফারুক আজম বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে 54 বছর লেগেছে, কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার মাত্র 7-8 মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছি। এটাই অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। দেখেন, এখানে মুক্তিযুদ্ধ এবং এই জুলাই যুদ্ধ, এই দুইটা একই মন্ত্রণালয়ের অধীনে, এবং মুক্তিযুদ্ধ এবং জুলাই যুদ্ধ দুইটা প্রায় এক ক্যাটাগরিতে মাপছে, একসাথে সমভাবে বলছে। মানে আমাদের জুলাই যে বড় কিছু, এটা কিন্তু এখানে প্রমাণিত হওয়া শুরু করেছে। সরকারের এই সিদ্ধান্ত চমৎকার। আগামী তো আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেভাবে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। এটা কন্টিনিউয়াস চলতে থাকলে কোটা, আর একবার হলে এটাকে কোটা বলে না, এটা বিশেষ ব্যবস্থা এবং এটা ক্ষতিপূরণ। উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধারা পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের
ওই মুক্তিযুদ্ধ অধিদপ্তর, জুলাই অধিদপ্তর, তো 71 ব্যবসা তো লাডে উঠবেই। এত পুরানো জিনিস মানুষ মনে রাখবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 10 তলার এই অধিদপ্তরের জন্য 20 জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এই জন্য অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সার্বক্ষণিক কাজ করা হচ্ছে। তো এখন আওয়ামী লীগ আজীবনের জন্য ভিলেন হয়ে থাকছে, এটা একটা বিষয়। যেমন জামাত 71 কেন্দ্রিক ভিলেন হয়ে আছে, এরকম আওয়ামী লীগ এক পর্যায়ে 15 বছর পর তাদের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে বৈধ রাজনৈতিক দল হলো, তারা ইতিহাসে ভিলেন হিসাবেই থাকবে। জামাত যেরকম একটা কলঙ্ক মোচন করতে পারছে না 71-এর, আওয়ামী লীগ এটা পারবে না। আর জামাত এই জুলাই যুদ্ধে আওয়ামী লীগ যা করেছে, যে অন্যায় করেছে, জামাত 71 ওইরকম অন্যায় করে নাই। অথবা আওয়ামী লীগ ধরাটা আরো বেশি খাবে। এই যে সিদ্ধান্তগুলো, অধিদপ্তর, ভাতা, আজীবন চিকিৎসা, চাকরিতে সুবিধা, এই জিনিসগুলো আওয়ামী লীগকে আজীবনের জন্য ভিলেন করার ক্ষেত্রে আরো বেশি ভূমিকা রাখছে, নইলে মানুষ এটা ভুলে যেত। চমৎকার উদ্যোগ সরকারের।